দীর্ঘ ৯ মাস পর গ্রাম বাংলা দগ্ধ গ্রীষ্মের সূর্যের প্রখর কিরণে সমস্ত জীবকুলে নেমে এসেছে আলস্য। ধূ ধূ জনহীন পথ যেন বিশ্রামের সন্ধানে অন্তর্হিত হয়ে আছে দূর ছায়াঘেরা গ্রামের অন্তরালে। নিঝুম পথপ্রান্তরে বৃক্ষরা স্বরচিত ছায়ায় তন্দ্রামগ্ন। সেই বৃক্ষের ছায়ায় বিশ্রাম নিচ্ছে কোথাও ক্লান্ত পশুপাখি, আবার কোথাও ক্লান্ত পথিক। কখনো ক্ষুদ্র বাতাসে উপ্ত হয়ে নাড়িয়ে দেয় গাছপালাকে। বসন্ত শেষ, তবুও কিছু ফুলের তীব্র ঘ্রাণ ছড়িয়ে আছে চারদিক। দু একটি কোকিল ভুল করেই সুর তুলে উঠছে কুহু কুহু। চারদিকে বৃক্ষের শরীর জুড়ে যেন হতাশার ছবি। হা হা করছে ফসলহীন মাঠ। জলের জন্য অস্থির সমস্ত কৃষককুলের সাথে মাঠঘাট। দুপুরের সূর্যের অগ্নিময় কিরণে পড়ছে আকাশ, মাটির সাথে ঘাম ঝরানো মাঠের কৃষক। গ্রীষ্মের প্রখর রোদে ক্লান্ত গ্রামের প্রতিচ্ছবি এমনি। সকাল ৯টা। নিহাল আহমেদ অফিসের কাজে ২ দিনের জন্য চিটাগাং যাওয়ায় নীরবের সাথে অফিসের পথে রওয়ানা হল নীল অবনীয়। মেডিকেলের পড়ার চাপে অফিসে খুব একটা আশা হয় না অভনীর। বিয়ের পরেও বাসায় বসেই অফিসের কাজ করে সে। অফিসে ঢুকতেই অভনীর কেবিনে এগিয়ে আসলো রুমি। নীল রঙের শাড়ির সাথে বেশ সাজ ভাব ফুটে উঠেছে রুমির মুখে, তার সাথে রয়েছে মুখে ঝুলে থাকা এক টুকরো লাজুকলতাময় হাসি। অভনীর কেবিনে ঢুকতেই রুমির দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে বলে উঠল অভনী, আরে রুমি আপু যে, কেমন আছো? অভনীর ডেস্কের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রুমি বলল, আমাদের খবর কি আর রাখেন আপনি ম্যাম? অভনী ভ্রু কুঁচকে তাকাল। চেয়ার থেকে উঠে এসে রুমির গা ঘেঁষে দাঁড়িয়ে বলে উঠল অভনী, আমি তোমার ম্যাম হলাম কবে থেকে রুমি আপু? স্যারের বউ তো ম্যামই হয়। আর আপনিও তো আমাদের স্যারের বউ। মুচকি হেসে, কি শুরু করছো বলো তো আপু? ম্যাম, আপনি এইসব কি? শুনো, আমি আগে তোমার ছোট বোনের মতো ছিলাম আর এখনো। সময়ের সাথে উপরে উঠে আগের সব ভুলে যাবার মতো বাজে অভ্যাস আল্লাহ আমায় দেয়নি। ভাগ্যিস দেয়নি। তাই তুমি আমাকে এইসব ম্যাম ট্যাম না বলে নাম ধরে তুমি করে বলবে ওকে? জি আজ্ঞে মহারানী। হেসে সোজা হয়ে রুমির সামনে দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে অভনী বলল, কি ব্যাপার আপু, আজ এত সাজুগুজো? জিসান ভাইয়াকে ঘায়েল করে মেরে ফেলার প্ল্যান জপছ না তো আবার তুমি? লজ্জামাখা হাসি দিয়ে রুমি বলল, তুমি কি যে বলো না। অফিসে আসা হয় না ঠিকই, কিন্তু খবর ঠিকই রাখি আপু। জিসান ভাইয়ার কি খবর? শুনলাম তোমাদের ঝগড়ার বাঁশ ভেঙে গিয়ে ভালোবাসার ঘর তৈরি হয়েছে। হেসে ক্লান্ত মাখা ভাব নিয়ে চেয়ারে বসে পড়ল রুমি। কথা ঘোরানোর বৃথা চেষ্টা করে বলে উঠল সে, উফ অফ, কি গরম পড়েছে তাই না অভনী? দ্রুত গতিতে এগিয়ে এসে রুমির সামনে চেয়ার টেনে বসে কোমরে দুহাত গুজে দিয়ে বলে উঠল অভনী, কথা ঘুরানোর চেষ্টা? তাও আবার আমার কাছে? এটা অন্যায়, ঘোর অন্যায় কিন্তু আপু। মুচকি হেসে চেয়ার থেকে উঠে দাঁড়াল রুমি। মাথা নিচু করে টুপ করে বলে উঠল, হ্যাঁ, কিছুদিন আগেই জিসান আমায় প্রপোজ করেছে আর আমিও ওকে আগে থেকেই ভালোবেসে ফেলেছিলাম। আজ অফিস শেষে ঘুরতে বের হব আমরা, তাই একটু সাজুগুজো। এটা বলে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে অভনীর কেবিন থেকে বেরিয়ে গেল রুমি। অভনী মুচকি হেসে মনে মনে বলল, পূর্ণতা পাক সকল সত্যিকারের ভালোবাসার। চেয়ারে বসতে নিলেই আবার দাঁড়িয়ে গেল অভনী। জিসান, রুমিকে এখনই ছুটি দিয়ে দেবার কথা ভেবেই নীলের কেবিনের দিকে এগিয়ে গেল সে।
নীলের কেবিনে ঢুকে সামনের দিকে তাকাতেই থমকে গেল অভনী। নীল কথা বলছিল একটি ছেলের সাথে। সে আর কেউ না, মাহিন। অভনীর প্রথম জীবন সঙ্গিনী ভেবে ভালোবাসার মাহিন। কিন্তু সে কি আজও ভালোবাসায়, নাকি শুধু একরাশ ঘৃণায়? অভনীকে কেবিনে ঢুকতে দেখে মুচকি হেসে বলে উঠল নীল, কিছু বলবে পরিবউ? মাহিন মাথা ঘুরিয়ে অভনীকে দেখে অবাক নয়নে তাকিয়ে উঠে দাঁড়াল। মাহিনের থেকে মুখ সরিয়ে মুচকি হেসে নীলের দিকে এগিয়ে যেতে লাগল অভনী। মাহিন ডেবডেব করে তাকিয়ে আছে অভনীর দিকে। অভনী আরেকটু এগুতেই অভনীর দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল মাহিন, অভনী, তুমি এখানে? তাচ্ছিল্যের হাসি হেসে বলে উঠল অভনী, প্রশ্নটা তো আমার হওয়া উচিত মাহিন। আপনার মতো বড়লোকের পায়ের ধুলো আজ আমার স্বামীর কেবিনে যে? স্বামী শব্দটা শুনে চমকে উঠল মাহিন। এই অফিসের এমডি অভনীর স্বামী? কিন্তু কিভাবে সম্ভব এটা? মনে মনে এমন হাজারো প্রশ্নের ঝুলি ভরপুর হচ্ছে মাহিনের। অভনী নীলের পাশে গিয়ে দাঁড়াতেই অভনীর দিকে তাকিয়ে নীল বলল, উনি চাকরির জন্য এসেছে পরিবউ। মাহিনের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে উঠল অভনী, মাহিন, আপনি এসেছেন এখানে চাকরি খুঁজতে? কিন্তু এতদিনে আপনাদের তো নিজেদেরই অফিস থাকার কথা। অভনীর কথায় একটু নড়ে উঠল মাহিন। তাড়াহুড়ো করে বলে উঠল সে, আমার এই চাকরিটা খুব দরকার অভনী। আমার মায়ের ক্যান্সার, কোনো কাজ নেই আমার। তার উপর বউয়ের সারাদিন হাঁসের মতো পেক পেক শুনতে শুনতে বেশ অতিষ্ঠ আমি। প্লিজ অভনী, তুমি বলো আমায় চাকরিটা দিয়ে দিতে। মাহিনের কথা শেষ হতে না হতেই জোরে ধমকে উঠল নীল। রাগান্বিত সুরে বলে উঠল, আপনার কোনো অধিকার নেই আমার বউকে অভনী অভনী বলার। ম্যাম বলুন ম্যাম। মাহিন মাথা নিচু করে ফেলল। অভনী কিছু বলবার আগেই 1 কোটি টাকার চেক মাহিনের হাতে ধরিয়ে দিয়ে বলে উঠল নীল, প্রথমত আপনাকে ধন্যবাদ অভনীকে ছেড়ে যাবার জন্য। কারণ আপনি না ছাড়লে আমি আমার পরিবউকে হয়তো পেতাম না। তবে আপনি ভুল করেছেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ কাউকে ছাড়ে না। প্রকৃতির নিয়মকে উছিলা হিসেবে দিয়ে শাস্তি দিয়ে দেন উনি। আপনাকে আমি পরিবউয়ের কাজের লোক করে রেখে দিতে পারতাম, কিন্তু এতে যদি কখনো কোনো একসময় পরিবউয়ের চোখের জল টইটুম্বুর করে আপনার জন্য, তাই এই টাকাটা আপনার মায়ের চিকিৎসা আর বউয়ের জন্য। বাকি টাকা দিয়ে কোনো ব্যবসা করে নিবেন। তবে ভুলেও আর কোনোদিন আমার পরিবউয়ের সামনে আসবেন না। গট ইট? মাহিন চেক হাতে মাথা নিচু করে বের হয়ে গেল কেবিন থেকে। অভনী ভ্রু কুঁচকে নীলের দিকে তাকাতেই শক্ত করে অভনীকে নিজের বাহুডোরে আটকে নিল নীল। দুপুর 12টা কি 1টা। শহরটাকে রোদের ভেজে ঝলসে দিয়ে গর্ব প্রকাশ করতে ব্যস্ত প্রকাণ্ড সূর্য। এই মাথা ফাটা রোদে ড্রাইভিং সিটে বসে প্রমাদ গুনছে নীল। পেছনের সিটে মাইশাকে আড়াআড়িভাবে শুইয়ে দিয়ে মাথায় হাত ভুলাতে ভুলাতে ব্যস্ত ভঙ্গিমায় সামনের দিকে তাকাচ্ছে নীরব। প্রচণ্ড ব্যথায় মাইশাকে গোমরাতে দেখে অসহায় চোখে মাইশার দিকে তাকিয়ে একনাগারে মাইশার পা ডলছে অভনী। নীলের পাশের সিটে বসে বারবার পেছনে ফিরে তাকাচ্ছেন নীলিমা আহমেদ। সবার চোখে মুখে একরাশ তাড়াহুড়োর সাথে ব্যস্ততা। কিন্তু সবার একবস্তা ব্যস্ততাকে দূরে রেখে পুরো রাস্তা জুড়ে রাজত্ব করছে বিশাল বড় জ্যাম। রাস্তার এই বিশাল জ্যামে আটকে থেকে তাড়াহুড়োটা যেন বিষাক্ত হয়ে আসছে ক্রমাগত। বিপদের রাস্তা তাড়াতাড়ি ফুরাতে চায় না, কথাটা প্রচণ্ড বেগে ফিল করছে ওরা প্রত্যেকে। সকাল থেকেই বেশ খারাপ লাগছিল মাইশার।
ব্যথার হার কম থাকায় তেমন কিছু হয়নি ভেবে খুব সূক্ষ্মভাবেই এড়িয়ে গেছে সে। সকাল হতেই এই বাড়ির পুরুষজন মিলিয়ে যায় ব্যস্ত শহরে ব্যস্ত মানুষের তালিকায়। আস্তে আস্তে ব্যথার হার বাড়তে থাকায় ধীর পায়ে নীলিমা আহমেদের কাছে এগিয়ে গেল মাইশা। নীলিমা আহমেদকে বলতেই উনি সবাইকে ফোন দিয়ে বাসায় চলে আসতে বললেন। ব্যস্ততা থেকে একনিমিষে ফাঁকা হয়ে দ্রুত গতিতে চলে আসলো নীল, নীরব আর অভনী। কিন্তু তারা আসতে আসতে ব্যথার হার তীব্র থেকে তীব্রতর হয়ে গেছে। গাড়ির গ্লাস নামিয়ে মাথা বের করে সামনে, পিছনে আর ডান পাশে তাকালো নীল। কিন্তু যেখানেই চোখ যাচ্ছে সেখানেই শুধু গাড়ির পসরা। একরাশ হতাশ নিয়ে মাথা ভেতরে নিয়ে একবার পেছনে তাকালো নীল। মাইশা তার চোখ মুখ কুঁচকে বন্ধ করে রেখেছে। সামনের দিকে চোখ ফিরিয়ে বাম হাতে গাড়িতে জোরে ধাক্কা দিয়ে বলে উঠল নীল, ড্যাম ইট। মোবাইল নিয়ে কেউ একজনকে ফোন দিয়ে ধমকের সুরে বলে উঠল নীল। 10 মিনিট, জাস্ট 10 মিনিটের মধ্যে যদি আমার সামনের গাড়িগুলো না সরে যায় তাহলে সবগুলো গাড়ি ভেঙে আমি কুরুক্ষেত্র বানিয়ে দিব। 78 মিনিট পর সামনের গাড়িগুলো হালকা নড়ে চড়ে উঠল। আস্তে আস্তে সবগুলো গাড়ি একে একে ছুটে চলতে লাগল তার গন্তব্যের উদ্দেশ্যে। ডানে বামে না তাকিয়ে দ্রুত গতিতে নিজেদের গাড়ি হসপিটালের উদ্দেশ্যে এগিয়ে নিয়ে চলল নীল। হসপিটালে পৌঁছাতেই একদল নার্স এসে মাইশাকে নিয়ে গেল ওদের সাথে। তীব্র ব্যথার সাথে একরাশ ভয়ে সে জোড়া লেগে কুকড়ে উঠছে মাইশা। নীলের ফোন পেয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হতেই বাসা থেকে কল আসলো নির্ঝয়ের ফোনে। নীরা অসুস্থ। শব্দটা অপর পাশ থেকে আসতেই কেমন নিজেকে পাগল পাগল লাগছে নির্ঝয়ের। হয়তো পবিয়ে বন্ধনের জোরের সাথে সত্যি ভালোবাসার জোড়া লেগে ভালোবাসার গভীরতা তীব্র বেগে বাড়িয়ে দিয়েছে নির্ঝয়ের। ভালোবেসে ফেলেছে তার নীর পাখিকে, ভালোবেসে ফেলেছে তার সহধর্মিণীকে। ফোন রেখে গাড়ি ঘুরিয়ে জোরে জোরে ড্রাইভ করতে লাগল নির্ঝয়। তবুও যেন আজ পথ ফুরাতে চাচ্ছে না। গাড়ি চালাতে চালাতে বারবার বাসায় ফোন দিচ্ছে নির্ঝয়। কিন্তু না, এই মুহূর্তে চিন্তার ভার হাজার গুণ বাড়িয়ে দিয়ে কেউই ফোন তুলছে না। নিজের মোবাইলের প্রতি বেশ রাগ লাগছে নির্ঝয়ের, মনে হচ্ছে সব দোষ এই মোবাইলের। মনে মনে এমন হাজারো পাগলামির ভাবনাতে নিজে নিজেই বেশ অবাক হচ্ছে নির্ঝয়। এতটা পাগল লাগছে কেন? এতটা ভালোবাসি আমি নীর পাখিকে? এটা ভাবতেই শিউরে উঠল নির্ঝয়। হয়তো দূরে না থাকলে কোনো কিছুই উপলব্ধি করা যায় না, ভালোবাসাও না। তাই দূরত্ব প্রয়োজন, প্রিয় মানুষকে নিজের গুরুত্ব বোঝানোর জন্য হলেও দূরত্ব প্রয়োজন। তবে সেই দূরত্ব যদি হয় গুরুত্বহীনতার বা ভাঙ্গনের কারণ তবে সেথায় ছিল না ভালোবাসা। বাসায় যেতেই গাড়ি থেকে নেমে দৌড়ে নিজেদের রুমে চলে গেল নির্ঝয়। চোখ পিটপিট করে আশেপাশে তাকালেও নীরাকে দেখতে পেল না সে। বাইরে যখন প্রচণ্ড রোদের ঝলমলে কামড়ে ধরে তখন পুরোদমে অন্ধকার হয়ে আছে ওদের রুম। নির্ঝয় ধীর পায়ে সুইচের দিকে এগিয়ে যেতেই ঘরের আলো জ্বালিয়ে দিল নীরা। সুস্থসবল অবস্থায় নীরাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে নীরাকে জড়িয়ে ধরল নির্ঝয়। অন্যদিকে নজর না দিয়ে একনাগারে নীরাকে বকাঝকা করছে সে। ঠিকমতো খাওয়া দাওয়া করো না, শরীর খারাপ তো হবেই। এখন ঠিক আছো তো? কি হয়েছিল? আব্বু কই? আব্বু দেখছে তোমারে? কি সমস্যা? ফোন ধরতে ছিলে না কেন? কতবার করে ফোন দিছি দেখছো একবার? তোমার তো কিছুই না। অন্যদিকে আমি প্রায় পাগল পাগল হয়ে যাচ্ছিলাম। নির্ঝয়কে আর কিছু বলতে না দিয়ে চোখ বন্ধ করে লজ্জামাখা হাসি দিয়ে বলে উঠল নীরা,
খুব শীঘ্রই তুমি বাবা হবে বুদ্ধু। নীরার কথায় হালকা কেঁপে উঠে থমকে গেল নির্ঝয়। কি বলবে বুঝতে পারছে না সে। নির্ঝয়ের কোনো রিয়েকশন না পেয়ে ভ্রু কুঁচকাল নীরা। কোনো রিয়েকশন নেই কেন? এই লোকটার রিয়েকশন বাটন নষ্ট হয়ে গেল না তো? ঠোঁট উল্টে এইসব ভাবতেই হাওয়ায় ভাসতে লাগল সে। নির্ঝয়ের চোখে মুখে উচ্ছ্বাস, খুশিতে চিকচিক করা চোখ দুটো নোনা জলে ভরপুর। রুমের বাইরে থেকে ভেতরে ঢুকতে ঢুকতে হাফসা আপু বললেন, কিরে বাবা হওয়ার খুশিতে কি ভুলে গেছিস নাকি দরজা যে খোলা? হেসে নীরাকে কোল থেকে নামিয়ে হাফসা আপুর কাছে গিয়ে বলতে লাগল নির্ঝয়, আপু তুই কখন আসলি? আপু আজ আমি অনেক খুশি। জানিস আপু আমি বাবা হব। বাবা হব আমি। আমাদের ঘরেও একটি প্রিন্সেস আসবে, ছোট ছোট হাত পাগুলো নাড়িয়ে খেলা করবে আমার সাথে। আম্মু মারা যাওয়ার পর তোর কাছেই মানুষ হয়েছি আমি আপু। কখনো কোনো অভাব বুঝতে দিসনি। আর কিছুদিন পর আমার আরেকটা আব্বু আসবে আপু ইনশাআল্লাহ। হাফসা আপু নির্ঝয়কে জড়িয়ে ধরলেন। বাচ্চাদের মতো ঘুপটি মেরে নির্ঝয়ও জড়িয়ে ধরল হাফসা আপুকে। নির্ঝয়ের মাথায় হাত ভুলাতে ভুলাতে হাফসা আপু বললেন, ভাই আমার এখনো ছোটই আছিস। 2 দিন পর বাবা হবি আর এখনো কি পাগলামি করলে হয়? ওদের সামনেই একদৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে নীরা। মুখে এক টুকরো তৃপ্তির হাসি। মানুষটার খুশিতে আজ নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে ওর। আর কি চাই জীবনে? জীবন নামক মঞ্চে আজ পুণ্যবতী সে। ফোনের টুংটাং শব্দে কিছু সময়ের নীরবতা ভাঙে রুমের। পকেট থেকে মোবাইল বের করে নীলকে ফোন করতে দেখে কিছুটা নড়েচড়ে দাঁড়িয়ে নির্ঝয় বলল, ও শিট, মাইশা ভাবি যে হসপিটালে আমি তো ভুলেই গিয়েছিলাম। ফোন ধরতেই অপর পাশ থেকে উল্লাসিত কণ্ঠে বলে উঠল নীল, আমি চাচ্চু হয়ে গেছি রে দোস্ত। ফুটফুটে রাজপুত্রের ছোট আব্বু হয়ে গেছি আমি। তুই মিষ্টি নিয়ে আয়, পুরো হসপিটালে মিষ্টি দিব আজ। দোস্ত আরেকটা সুখবর আছে, সামনাসামনি এসে দিব তোকে। আমি আসছি এখনই। ফোন কাটতেই হুড়মুড়িয়ে পড়ল যেন নির্ঝয়ের উপর নীরা আর হাফসা আপু। উত্তেজিত কণ্ঠে হাফসা আপু বললেন, কিরে কি বলল নীল? মাইশা ভাবি কেমন আছে? আপুই সবাই ভালো আছে। আর একটা রাজপুত্র হয়েছে নীরব ভাইয়ার। আমি আসি রে এখন আপু। আমার বউটার দিকে নজর রাখিস। নির্ঝয় কয়েক পা সামনে এগুতেই পেছনে থেকে নীরা বলে উঠল, আমি যাব তোমার সাথে। বাবু দেখব আমি। নীরার কথায় দাঁড়িয়ে গেল নির্ঝয়। পেছনে ফিরে সামনে এগিয়ে গিয়ে আলতো করে নীরার গালে হাত দিয়ে মুচকি হেসে বলে উঠল সে, তুমি রেস্ট নাও। হসপিটালে যেতে হবে না। 2 দিন পর বাসায় নিয়ে যাব আমি তোমায়। নীরা আর কিছু না বলে মুচকি হাসল। হাফসা আপুর আড়ালে নীরাকে ফ্লাইকিস ছুড়ে দিয়ে বাঁকা হেসে ধীর পায়ে এগিয়ে যেতে লাগল নির্ঝয়। নির্ঝয়ের দিকে ডেবডেব করে তাকিয়ে থেকে আর চোখে হাফসা আপুর দিকে তাকিয়ে মুচকি হেসে উঠল নীরা। আজ কয়েকদিন যাবৎ মেডিকেল ক্যাম্পাসে যাচ্ছে না অভনি। নীরব মাইশার রাজপুত্র মিহিরকে নিয়ে পুরোদমে উত্তেজনা আহমেদার চৌধুরী পরিবারে। সেই উত্তেজনায় সামিল হয়েই নিজেকে মাতিয়ে রেখেছে অভনি মিহিরের সাথে। ছোট ছোট হাত পাগুলো নেড়ে নেড়ে মাঝে মাঝেই ঠোঁট উল্টাচ্ছে মিহির। 7 দিন বয়সের মিহিরকে নিয়ে রুমের এক প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে হেঁটে বাচ্চাদের মতো মুখ করে কথা বলছে অভনি। দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে একমনে অভনি মিহিরকে দেখতে দেখতে হঠাৎ এই রুমে আসার কারণ মনে হল নীলের। ধীর পায়ে অভনির সামনে গিয়ে দাঁড়াল সে।
আচমকা নীলকে এমন সামনে দাঁড়াতে দেখে ভ্রু কুঁচকে তাকালো অভনি। হাঁটা বন্ধ হয়ে যাওয়ায় ঠোঁট উল্টিয়ে কেঁদে উঠল মিহির। দুজনের দৃষ্টি এখন মিহিরের দিকে। হাত ধুলাতে ধুলাতে আবারও হেঁটে খোশ গল্পে মেতে উঠল অভনি মিহিরের সাথে। নীল ভ্রু কুঁচকে তাকালো, যে কারণে এখানে আসা তার কিছুই হচ্ছে না। উল্টো নিজের মিহিরকে কোলে নিয়ে বসে থাকতে ইচ্ছে করছে তার। ওয়াশরুম থেকে বের হয়ে নীলকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মাইশা বলল, কি ব্যাপার দেবরজি? তোমার পরি বউকে মিস করছিলে নাকি? মাইশার দিকে তাকিয়ে মুচকি হেসে নীল বলল, তা আর বলতে ভাবিপো। মিহির তো পরি বউয়ের পড়াশোনার পাশাপাশি আমার রোমান্সেরও 12টা বাজিয়ে দিচ্ছে। নীলের কথায় অভনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নীলের দিকে। চোখ জোড়া পিটপিট করে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে আস্তে করে বলে উঠল, অসভ্য। লজ্জা মুড়িয়ে সব শরবত বানিয়ে খেয়ে ফেলেছে। খাটের পাশে ঝুলানো কাঁথাগুলো ভাঁজ করতে করতে হেসে মাইশা বলল, এখনই এইসব বলছ? আগে নিজেদের একটা হোক, তখন বুঝবা রোমান্সের 12টা কাকে বলে। সে দেখা যাবে। কিন্তু পরি বউ এখন তৈরি হবে, চলো। অভনি কপাল কুঁচকাল। এই মুহূর্তে তৈরি হয়ে কোথায় যাবে তা যেন ভেবে পাচ্ছে না ও। নীল অভনির হাত থেকে মিহিরকে নিতে নিতে বলল, মেডিকেলের পড়া এত ফাঁকি দিলে ডাব্বা মেরে বসে থাকবে। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আজকে ক্যাম্পাসে যাবে। মিহিরের ছোট হাতটা ধরে ঠোঁট উল্টালো অভনি। এই কয়েকদিনে মিহিরের প্রতি বেশ মায়া জন্মে গেছে অভনির। মিহিরের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে ধীর পায়ে দরজা দিয়ে বের হতে হতে বলে উঠল নীল, মিহিরকে মামুনির কাছে দিতে গেলাম আমি। 20 মিনিট। 20 মিনিটের মধ্যে তৈরি হয়ে থাকবে তুমি। গাল ফুলিয়ে ঠোঁট উল্টে নীল আর মিহিরের দিকে তাকিয়ে রইল অভনি। এই মুহূর্তে নীল তুলার মতো গুটিয়ে বালিশ বানিয়ে সেই বালিশে মিহিরকে নিয়ে শুয়ে থাকতে ইচ্ছে করছে তার। ভরা ক্লাসের সামনে এসে অভনির নাম ধরে ডাকছে নীল। লম্বা আকারের বিশাল রুমটা ছাত্রছাত্রীতে ভরপুর। অ্যানাটমি ক্লাসের নুরুল ইসলাম স্যার ভ্রু কুঁচকে তাকিয়ে আছে নীলের দিকে। পেন্টের পকেটে হাত গুজে দিয়ে ক্লাসের ভিতরে ঢুকে গেল নীল। নুরুল ইসলাম স্যার ধীর পায়ে এগিয়ে গেলেন নীলের কাছে। হালকা হাসির রেখা টেনে বলে উঠলেন উনি, কাউকে খুঁজছ ফারহান? জি, আপনার বউমাকে। আবারও অভনিকে পরি বউ বলে ডাকতে লাগল নীল। মাথা নিচু করে প্রায় অর্ধেক শরীর বেঞ্চের নিচে দিয়ে বসে আছে অভনি। কিন্তু তা নীলের দৃষ্টি এড়ায় না। মুচকি হেসে অভনির বেঞ্চের পাশে এসে এগিয়ে আসল নীল। পুরো ক্লাসের সবার দৃষ্টি এখন ওদের দিকে। বেঞ্চের কাছে এসে ডাকতেই বড় বড় চোখ করে তাকালো অভনি। নীলের হুট করে এমন কাজের কিছুই মাথায় ঢুকছে না অভনির। তার উপর ফুলে ফেপে ফুটকা মাছ হয়ে আছে আজ সে। কেবলাকান্ত মাখা হাসি দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো অভনি। আশেপাশের পরিস্থিতি বুঝে ওঠার আগেই টুপ করে অভনিকে কোলে তুলে নিল নীল। নীলের কাণ্ডে জয়া, জুথি মুখ টিপে হাসছে। বেশ কয়েকজন মেয়ের চোখে মুখে অসহায়ত্ব। ক্রাশ বয় অন্য মেয়েকে কোলে নেয়ার একরাশ অসহায় এসে ভিড় জমিয়েছে ওদের মুখে। লজ্জায় কুকড়ে গিয়ে নীলের বাহুডোরে মুখ লুকালো অভনি। বাঁকা হেসে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল নীল। নুরুল ইসলাম স্যারের সামনে এসে বলে উঠল সে, সরি স্যার, আপনার ক্লাসে ডিস্টার্ব করার জন্য। ইটস ওকে মাই সন। বেস্ট অফ লাক। মুচকি হেসে গাড়িতে বসাতেই তেলে বেগুনে জ্বলে উঠল অভনি। ড্রাইভিং সিটে বসে বেল্ট লাগাতে লাগাতে বলে উঠল সে, এভাবে রেগো না গো পরি বউ।
টমেটো ভেবে খেয়ে ফেলতে ইচ্ছে করবে। আর একটু রেগে গিয়ে কোমরে হাত দিয়ে বলে উঠল অভনি, ওই আপনি আমাকে এভাবে নিয়ে আসলেন কেন? ঈশ্বর, স্যার কি ভাববে? অভনির সিট বেল্ট লাগিয়ে দিয়ে মুচকি হেসে নীল বলল, স্যার কিছুই ভাববে না। আমার বউ আমি এনেছি, তাতে কার বাপের কি? আমার পরি বউ আজকে আমার সাথে হুপ করে ক্যাম্পাসে এসেছে। জানতাম পুরো ক্লাস জুড়ে মন খারাপ করেই থাকবে, কিন্তু আমি থাকতে আমার পরি বউ মন খারাপ করে থাকবে এমনটা কি হতে পারে নাকি? তাই তোমার মন খারাপের ওষুধ মিহিরের কাছেই নিয়ে যাব এখন। মিহিরের নাম শুনতাই সমস্ত রাগ ভুলে গিয়ে একরাশ আনন্দ এসে ভিড় জমালো অভনির মধ্যে। সাদা ধবধবে গুলুমুলু মিহিরকে বেশ লাগে অভনির। সমস্ত মন খারাপের কুলকিনারা যেন হারিয়ে যায় মিহিরের আদো আদো চোখে তাকানোতে। আচ্ছা, এই মানুষটা কি সারা জীবন থাকবে আমার মন ভালো করার আলাদিনের প্রদীপ হয়ে? খরস্রোতা নদীর তীরে বয়ে যাওয়া ঢেউয়ের ন্যায় জীবন বহমান, কখনো বৃষ্টিস্নান্ত টলমল করা পানির ন্যায়, কখনো বা তীব্র রোদে ঝলসে যাওয়া উত্তপ্ত পানির ন্যায়, আবার কখনো বা জ্যোৎস্নার আলোর ঝলমলে মেতে থাকা পানির ন্যায়। তবুও জীবন গতিশীল। দীর্ঘ 6 মাস লন্ডন থেকে ডিগ্রি নিয়ে বাসায় ফিরেছে নীল। তাই মিহিরের আদো আদো হামাগুড়ি দেবার আনন্দের সাথে জোড়া লেগেছে কাছের মানুষ কাছে ফিরে আসার আনন্দ। সময় গতিশীল, সে চলবে, চলবেই। তার সাথে কাঁধে হাত রেখে চলতে থাকবে জীবন। সুখ, দুঃখ, কষ্ট, অভিমান সব মিলিয়েই চলবে সে। লন্ডন থেকে ফিরে এসে মাস 2 যাবৎ চেম্বারে বসছে নীল। অভনি পুরোদমে ব্যস্ত এখন তার বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে। অন্যদিকে বড্ড মিষ্টি নিয়মেই এগিয়ে যাচ্ছে মাহিব আর আরিহার ঝগড়ার সাথে একটুকরো ভালোবাসা। খাটের মাঝখানে নির্ঝয়ের কোলে মাথা রেখে একের পর এক আচার খাচ্ছে নীরা। ভ্রু কুঁচকে নীরার দিকে তাকিয়ে আছে নির্ঝয়। এই আচার নামক খাদ্যটায় এমন কি আছে যার জন্য এভাবে খেতে হবে তা বুঝতে পারছে না নির্ঝয়। তবুও হেলেদুলে আচার খেতে খেতে মাঝে মাঝেই চোখ বন্ধ করে মুখ কুঁচকে অদ্ভুত এক শব্দ করাটা দেখতে বেশ লাগছে নির্ঝয়ের। ডুলু ডুলু পেটে নীরার মাঝে অন্যরকম সৌন্দর্য এসে ভিড় জমিয়েছে। হয়তো প্রতিটি মেয়েরই এমন সময় হাজারো পরিবর্তন লক্ষ্য করা যায়। লক্ষ্য করা যায় শরীরের পরিবর্তনে গুলুমুলু টাইপকে। তুলনামূলকভাবে নীরার পেট একটু বেশিই বড়, তাই হাঁটা চলা করতে বড্ড কষ্ট হয় তার। অফিস শেষ করে সারাক্ষণ নীরার পেছনেই লেগে থাকে নির্ঝয়। বাবা হবার অদ্ভুত আনন্দে অফিসের কাজ সেরে বাসায় এসে নীরাকে দেখতেই সব ক্লান্তিতা দূর হয়ে যায় তার। এই মেয়েটাকেই একসময় এতটা কষ্ট দিয়েছে ভাবতেই গা শিউরে উঠে তার। আকাশে মস্ত বড় চাঁদ। চাঁদটা আজ বড্ড চঞ্চল। পেজা তুলোর মতো আদুরে মেঘগুলোর সাথে তার কত লুকোচুরি খেলা। তারই জ্যোৎস্নার আলোয় ক্ষণে ক্ষণে বাতাসে ঢেউতোলা নদীর মাঝে স্রোতে ভাসতে থাকা ডিঙ্গি নৌকায় পা দুলিয়ে বসে আছে দুজন তরুণ তরুণী। হালকা আকাশী রঙের শাড়ি পরে বসে থাকা অভনির বাম পাশে সাদা পাঞ্জাবি পরে বসে আছে নীল। আজ হঠাৎ এখানে আসার কারণ নীলের কাছে অজানা। তাই অদ্ভুত মুগ্ধতার সাথে মুখে লেগে আছে একঝাঁক প্রশ্নের ঝঞ্ঝাট। আজও নৌকায় কোনো মাঝি নেই। বৈঠাকে নিজ গতিতে ছেড়ে দিয়ে আকাশের ন্যায় আকাশী পরীর দিকে তাকিয়ে আছে নীল। আর চোখে নীলের দিকে বারবার তাকিয়ে লজ্জামাখা হাসি দিয়ে মাথা নিচু করে ফেলছে অভনি। নিস্তব্ধ পরিবেশে জমাট বেঁধে থাকা কথা বলতে গিয়েও বলতে না পারাটা বেশ বিষাক্ত। বড্ড বিষাক্তময় সময়। সমস্ত লজ্জা আর সংকোচগুলোকে নদীর তীরে ভাসতে থাকা কচুরিপানার উপর রেখে দিয়ে বলে উঠল অভনি, আমাদের দুজনের ভালোবাসাটা শুরু হয়েছিল নদীর তীরে।
অদ্ভুত আনন্দ মাখা সময়গুলো ছিল নদীর তীরে। হাতে হাত রেখে ঝুমঝুম করা নুপুরের শব্দের সাথে পথ চলা ছিল নদীর তীরে। দুজন দুজনের ভালোবাসা প্রকাশ করা ছিল নদীর মাঝে। প্রতিটি মেয়ের জীবনের কষ্টে আনন্দে মিশ্রিত সবথেকে বেশি স্বপ্ন দেখাময় বিয়ের দিনটি ছিল আমাদের সমুদ্রের মাঝে। দাম্পত্য জীবনের প্রথম রাতটি ছিল নদীর মাঝে। আমাদের ভালোবাসার প্রতীক হল সমুদ্র, পানি, বৃষ্টি আর একগুচ্ছ বর্ষার কদম ফুল। তাই জীবনে অন্যরকম আনন্দের, অনুভূতির মধুর কথাটিও আমি তোমাকে এখানেই বলতে চেয়েছি হিরো সাহেব। নীল ভ্রু কুঁচকে তাকিয়ে আছে অভনীর দিকে। অভনীর প্রত্যেকটি কথা খুব সূক্ষ্মভাবেই শ্রবণ করেছে সে। তবুও প্রশ্নের ঝুলিটা যেন একটু একটু করে বেড়েই চলছে। মুচকি হেসে ধীরে ধীরে নিজের ঠোঁটজোড়া নীলের কানের কাছে এগিয়ে নিল অভনী। কানের পাশে ফিসফিস করে বলে উঠল সে, আমাদের ফুসকি সোনা এখন আমার পেটে হিরো সাহেব। ইউ উড বি ডেড ফুসকির আব্বু। কানের পাশে ফিসফিস করে বলা অভনীর কথায় নিজে থেকেই চোখজোড়া বন্ধ হয়ে গেল নীলের। কানের পাশ থেকে মুখ এনে নীলের দিকে তাকাতেই মুচকি হেসে ভ্রু কুঁচকাল অভনী। নীল আগের মতোই চোখ বন্ধ করে বসে আছে। আচ্ছা, মাঝে মাঝে কি মানুষ তার রিয়েকশন বাটন বন্ধ হয়ে যায়? নাকি রিমোট কাজ করে না? ভাবতেই কপালে ভাঁজ পড়ল অভনীর, একরাশ চিন্তার ভাঁজ। আস্তে আস্তে চোখজোড়া খুলতেই চোখ বেয়ে ঝোড়ো করে দুফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ল নীলের। নীলের চোখে পানি দেখে নীলের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো অভনী। মানুষটা কাঁদছে, কিন্তু কেন? আচ্ছা, এটাকেই কি সুখের কান্না বলে? যে কান্নায় ঝরে পড়ে সুখের লুকায়িত হাসি? এমনটা ভাবতেই নিজের ঠোঁটজোড়া এগিয়ে এনে নীলের চোখের পানিগুলো মুছে দিল অভনী। ধীরে ধীরে নীলের বাহুডোরে হেলে পড়ল সে। মুহূর্তেই প্রচণ্ড শক্ত করে আঁকড়ে ধরল নীল অভনীকে। মুচকি হেসে চোখজোড়া বন্ধ করে নিল অভনী। আচ্ছা, বাবা হবার অনুভূতি কি এমনি এমনি ঝাঝালো ময়মিষ্টি? যে মিষ্টি অনুভূতি হারিয়ে ফেলে কিছু মুহূর্তের জন্য বাকশক্তি? তা নীলের কাছে অজানা। রাত 10টা কি 10:30? নীলের শার্টার লুঙ্গি পরে রুমের মধ্যে পায়চারি করছে অভনী। কনসিভ করার পর থেকে বড্ড অদ্ভুত অদ্ভুত ইচ্ছা অনিচ্ছা এসে ভর করেছে তার মধ্যে। কখনো বা গাড়ি রেখে রাস্তায় হেঁটে বেড়াতে, কখনো বা ভরা রাস্তায় কোলে উঠে নীলের কাঁধে মাথা হেলিয়ে ঘুরে বেড়াতে, কখনো টিভিতে কার্টুন দেখে নীলকে সাথে নিয়ে নেচে বেড়াতে, কখনো বা তীব্র মন খারাপভাবে সবাইকে নিয়ে একসাথে গোমরা মুখ করে বসে থাকতে, আবার কখনো বা মাঝরাতে ঘুরে বেড়াতে, কখনো বা অন্য মৌসুমের ফল খেতে। আরও নানান রকম পাগলামিতে ভরপুর অভনীকেও বিরক্তির পরিবর্তে বেশ এনজয় করে নীল। পা দুলিয়ে খাটের উপর বসে ভাবনাতীত হয়ে অভনীর দিকে তাকিয়ে আছে নীল। বেশ কয়েকবার পায়চারি করে দৌড়ে নীলের কাছে এগিয়ে আসলো অভনী। নীল কিছু বলার আগেই গড়গড় করে বমি করে ভাসিয়ে দিল নীলকে। তবুও নীলের চিন্তা অভনীকে নিয়ে। টেবিলে রাখা বোতল থেকে অভনীর মাথায় পানি দিতে দিতে করুণ দৃষ্টিতে অভনীর দিকে তাকিয়ে আছে নীল। বমি করা শেষে ইনোসেন্ট মার্কা হাসি দিয়ে খাটে গা এলিয়ে দিয়ে বলে উঠল অভনী, সরি হিরো সাহেব, আমার না এখন ওয়াশরুমে যেতে একদম ইচ্ছে করছিল না। ঈশ্বর, ওয়াশরুমে কি বিশ্রী মাছের গন্ধ! ইয়াক! নীল কপাল কুঁচকাল, ঠোঁট উল্টে বলল, সবই ঠিক আছে, কিন্তু ওয়াশরুমে তো কখনোই মাছ আনা হয়নি, তাহলে মাছের গন্ধ আসবে কোথা থেকে? আছে আছে, পচা মাছের গন্ধ আছে। আপনার কোলে মাথা রেখে ঘুমাতে ইচ্ছে করছে এখন আমার। আপনি এখন ফ্রেশ হবেন নাকি আমি শুয়ে পড়ব?
এই ওয়েট, আমি আসছি। একজন সার্ভারকে ডেকে রুম ক্লিন করে দিতে বলে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল নীল। আশেপাশে তাকিয়ে কোথাও মাছের ছিটেফোঁটা গন্ধ না পেয়ে ঠোঁট উল্টাল সে। নিজে ফ্রেশ হয়ে এসে অবনীকে জোর করে ফ্রেশ করিয়ে দিল নীল। শরীর মুছে দিয়ে চিরুনি দিয়ে অবনীর চুল আছড়ে দিল নীল। ঘুমু ঘুমু চোখে পিটপিট করে তাকিয়ে ড্রেসিং টেবিলের সামনের টুলে বসে আছে অবনী। কোলে করে অবনীকে শুয়ে দিয়ে খাটে গা এলিয়ে দিতেই টুপ করে বুকের উপর উঠে শুয়ে পড়ল অবনী। বাম হাতে অবনীর মাথায় হাত দিয়ে মুচকি হেসে বলে উঠল নীল, পাগলি। একটা মানুষের রূপগুণ, কথাবার্তা, অ্যাটিটিউড কোনো একটা কিছুতে মুগ্ধ হয়েই ভালো লাগার জন্ম হয়। তৈরি করে তার প্রতি অদ্ভুত এক আকর্ষণ। তার কাছাকাছি থাকার সুপ্ততাপে উত্তপ্ত করে দিতে শুরু করে। তার সাথে মিশতে মিশতে সময় কাটাতে কাটাতে একসময় তার সবকিছুই ভালো লাগতে শুরু করে। তখন ভালো লাগার মূল কারণ হয়ে যায় বিলীন। তখন ভালো লাগার মানুষটার প্রতি প্রথম ভালো লাগার কারণ চলে যায় মনের অগোচরে। আর এই ভালো লাগা ভিড় জমিয়ে তৈরি করে একগুচ্ছ ভালোবাসা। কারণহীন ভালোবাসা, অবাস্তব। কোনো এক কারণে মুগ্ধ হয়েই একজন আরেকজনের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। ভালোবাসাটা অপ্রতিরোধ্য হয়ে পড়ে। ভালোবাসার মানুষটার পাগলামো, দুষ্টুমি, রাগ, অভিমান, শাসন, বারণ, আবার কখনো বাস্তবিক হওয়ার মতো ভালোবাসার মানুষটার সাথে যুক্ত সবকিছুই ভালো লাগতে শুরু করে। সংকীর্ণ ভালোবাসায় তখন দুষ্টুমিগুলোও মাতিয়ে তুলে অন্যরকম ভাবে। ঠিক তেমনই হয়েছে নীল অবনীর জীবনে। বাবা হারিয়ে কঠোর বাস্তবিক হয়ে যাওয়া মেয়েটির মাঝেও আজ বাচ্চামি ধরনের পরিবর্তন এসেছে। তবুও নীলের ভালোবাসায় এক ফোঁটা কমতির বদলে এক ড্রাম ভালোবাসা যুক্ত হয়েছে। ভালোবাসা সে তো এমনি। রাত 11:30। নীলের বুকে মাথা রেখে গভীর ঘুরিমে বিভোর অবনী। কিন্তু নীলের চোখে ঘুম নেই। মায়াভরা ঘুমন্ত প্রেয়সীর দিকে একদৃষ্টিতে মুচকি হেসে তাকিয়ে আছে সে। হাজারের স্বপ্নের সুতো নিয়ে ছোট্ট বাবুকে নিয়ে মিষ্টি সংসারের জাল বুনতে ব্যস্ত সে। বউটা ইদানিং বড্ড বাচ্চা বাচ্চা হয়ে যাচ্ছে ভাবতেই নিজে নিজে হেসে উঠল সে। মোবাইলের টুংটাং শব্দে ঘোর কাটল নীলের। ডান হাতে মোবাইল নিতেই কপালে ভাঁজ পড়ল তার। নির্ঝয় ফোন দিয়েছে? কোনো সমস্যা হয়নি তো? এমনটা ভাবতেই দ্রুত ফোন রিসিভ করে নিল নীল। অপর পাশ থেকে উত্তেজনা আর চাপা কান্নার শব্দ বিদ্যমান। বেশ কয়েকবার নির্ঝয়কে ডেকে সাড়া না পেয়ে বলে উঠল নীল, নীর কথা বল। কি হয়েছে? কাঁদছিস কেন তুই? নীরা ঠিক আছে তো? নীলের কথায় অপর পাশের কান্নার ভারী শব্দ আরও বেড়ে গেল। প্রচণ্ড চিন্তা আর উত্তেজনায় অবনীকে পাশে শুইয়ে দিয়ে উঠে বসল নীল। ফোন কেটে হাফিজুর রহমান আঙ্কেলকে কল দিলে নীল কিছু বলার আগেই উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন উনি, নীল বাবা তুই একটু হসপিটালে আয় না রে। নীরা মা বাথরুমে গিয়ে পড়ে গেছে। প্রচুর ব্লিডিং হচ্ছিল, তাই হসপিটালে আনতেই ডক্টর আদিত্য বললেন হয় মা নয়তো বেবিকে বাঁচানো যাবে। নীর তো এই কথা শুনে কান্না শুরু করে দিয়েছে। ডক্টর অপারেশন করার জন্য সিগনেচার দিতে বলছে কাকে বাঁচাবে, কিন্তু নীর দিচ্ছে না। ও বারবার বলছে আমি খুনি, আমি খুনি হয়ে যাব বাবা। আমার একটা স্বাক্ষরে শেষ হয়ে যাবে তিলে তিলে গড়া একটা প্রাণ। তুই একটু আয় না প্লিজ নীল। আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমি এখনই আসছি। আপনি সিগনেচার দিন আর বলুন আমরা নীরাকে বাঁচাতে চাই। নীর একটু পরে সিগনেচার দিয়ে দিবে। প্রাণের বন্ধুর এমন করুণ অবস্থা শুনতাই কেঁপে উঠল নীল।
এমন অবস্থায় না চাইতেও নিজের কথা ভাবতেই চোখ জোড়া ছলছল হয়ে আসলো তার। চোখ ঘুরিয়ে অসহায় দৃষ্টিতে অভনীর দিকে তাকাতেই দেখল উৎসুক দৃষ্টিতে বসে থেকে নীলের দিকে তাকিয়ে আছে অভনী। নীলের এমন ওয়েজনা আর জলে টইটুম্বুর চোখ দেখে কোনো কথাই মুখ দিয়ে বের হচ্ছে না তার। সব প্রশ্ন যেন গলায় এসে ধলা বেঁধে আছে। অভনীর কাছে এগিয়ে এসে অভনীর কপালে ভালোবাসার পরশ একে দিয়ে বলে উঠল নীল, সব কিছু ঠিক আছে পরি বউ, চিন্তা করো না, আমি বাসায় এসে সব বলবো তোমায়, সাবধানে থাকবে। আমি আজ রাতে আসবো নাকি আসবো না জানি না, মামুনিকে বলে যাচ্ছি তোমার কাছে থাকতে, বেশি নড়বে না একদম। ওয়াশরুমে মামুনিকে সাথে নিয়ে যাবে, চুপটি করে ঘুমিয়ে থাকবে, মনে থাকবে? অভনী হ্যাঁ সূচক মাথা নাড়াল। যার ধরুন সে বাধ্য মেয়ের মতো সব কথা শুনবে। আবারও অভনীর কপালে ভালোবাসার পরশ একে দিয়ে দ্রুত গতিতে তৈরি হতে লাগল নীল। হসপিটালের করিডোরে বসে আছে কেউ, কেউ বা পায়চারি করছে করিডোর ঘুরে। নীরার বাবা আলতাফ খান আর মা উর্মিলা বেগমও এসেছেন অনেক আগে। নির্ঝয় এখনো একাধারে বলেই যাচ্ছে সে খুনি। নির্ঝয়কে নীল বুঝাতে বুঝাতেই দুজন নার্স তোয়ালে দিয়ে মুড়িয়ে ফুটফুটে দুটো বাচ্চা নিয়ে এগিয়ে আসলো ওদের দিকে। বসে থাকা লোকজনের সাথে পায়চারি করা সবাইও জড়ো হলো একসাথে। বাচ্চাদের দিকে না তাকিয়েই নার্সদের উদ্দেশ্যে বলে উঠল নির্ঝয়, নার্স নীরা, আমার নীর পাখি কেমন আছে? দেখুন আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছি মা বেবি তিনজনকেই বাঁচাতে। বেবির উপর তেমন কোনো আঘাত না গেলেও মায়ের উপর রিস্ক রয়ে গেছে। তবে আমাদের আশা আছে উনি বেঁচে যাবেন। ওনার বেঁচে থাকার সম্ভাবনা 70%। মাথা নিচু করে আবারও বসে পড়ল নির্ঝয়। যমজ বেবি হয়েছে নির্ঝয়ের, একটি মেয়ে আর একটি ছেলে। মেয়ে বেবিটা কোলে নিয়ে নির্ঝয়ের কাছে এগিয়ে গেলেন হাফসা আপু। নির্ঝয়ের মাথায় হাত রেখে বলে উঠলেন উনি, দেখ নীর, তোর কি ফুটফুটে শিশুটির আর রাজপুত্র হয়েছে, তুই দেখবি না ওদের? দেখ পিটপিট করে তাকাচ্ছে কিভাবে। আপু আমি ওদের দেখতে পারবো না, আমার নীর পাখি সুস্থ হয়ে যাবে, আমি আর আমার নীর পাখি একসাথেই দেখব ওদের। কথাটা বলতেই দুফোঁটা নোনা জল গাল ভেয়ে গড়িয়ে পড়ল নির্ঝয়ের। ছেলেদের কাঁদতে নেই, হাজারো কষ্ট পেলেও কাঁদতে নেই, কিন্তু প্রিয় মানুষটাকে হারানোর তীব্র ভয় যখন আঁকড়ে ধরে তখন চোখ কি আর বাধা মানে? রাত 2:30 কি 3টে। ঘুম থেকে উঠে নীলকে ডাকছে অভনী। ঘুম জড়িত কণ্ঠে চোখ বন্ধ করেই বলে উঠল নীল, কি হয়েছে পরি বউ, ডাকছ কেন? অফিসের কাজ শেষ করে মাত্রই তো ঘুমালাম। উঠো, বাবুর ক্ষুধা লেগেছে, তার নাকি এখন নুডলস খেতে ইচ্ছে করছে, আর সেটা তোমার হাতে। অভনীর কথা কোনো টাইনিলের কান অবধি পৌঁছালেও ব্রেন অবধি পৌঁছায়নি। সে ব্যস্ত তার গভীর ঘুমে। ভ্রু কুঁচকে নীলের দিকে তাকিয়ে জোরে ধাক্কা দিল অভনী নীলকে, যার ফলশ্রুতিতে খাট থেকে ধুরুম করে ফ্লোরে পড়ে গেল নীল। লাফিয়ে উঠে চিল্লিয়ে বলে উঠল নীল, কে 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 কি হয়েছে? উফফ, ধাক্কা দিলে কেন আমার কোমরটা গেল রে। হয়েছে হয়েছে, আর ডং করা লাগবে না। তোমার এই স্টিল বডিতে যে সামান্য একটু পড়ে যাওয়া কিছুই হয়নি তা বেশ ভালো করেই জানি আমি। শোনো, বাবুর ক্ষুধা লেগেছে, ও নুডলস খেতে চাচ্ছে এখন, তাও আবার তার গুড পাপ্পার সাথে। করুণ দৃষ্টিতে অভনীর দিকে তাকিয়ে নীল বলল, পরি বউ আমি তো রান্না পারি না, তাছাড়া বাবু তো কথাই বলতে পারে না, তোমাকে কিভাবে বলল?
শুনো না, একটু আগে মায় ঘুমিয়েছি, সকালে ইউটিউব দেখে রান্না করে দিবনে, এখন একটু ঘুমাই। নীল বিছানায় শোয়ার জন্য বসতেই চিল্লিয়ে বলে উঠল অভনি। আহোহো, কি কি হয়েছে? এমন করছো কেন পরি বউ? কোথায় কষ্ট হচ্ছে তোমার? আপনার জানতে হবে না। আপনি তো আর এখন বাবুকে নুডলস বানিয়ে খাওয়াবেন না, তাই বাবু আমাকে লাথি দিয়ে খাবে খাবে জানাচ্ছে। আপনি তো আর জানেন না মায়েরা সন্তানের সব কথা শুনতে পায়। যান যান, আপনি ঘুমান। ফুসকি ক্ষুধায় লাথি দিক আর আমি বসে থাকি নাক টেনে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি রে নেকামো বউ আমার। মুচকি হেসে ঠোঁট উল্টে মোবাইল হাতে ইউটিউবে রান্নার ভিডিও দেখতে দেখতে রান্নাঘরের দিকে এগিয়ে যেতে লাগল নীল। পেটে হাত দিয়ে মুচকি হেসে ফিসফিস করে বলে উঠল অভনি। যাচ্ছে তোর গুড পাপ্পা তোর জন্য নুডলস রান্না করে আনতে। সকাল 9টা। চেম্বারের উদ্দেশ্যে অভনির হাত ধরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছে নীল। ড্রয়িং রুমের মাঝখানে চোখ যেতেই খুশিতে চিকচিক করে উঠল অভনির চোখ জোড়া। সাদ আর সাইভাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন নীলিমা আহমেদ আর সাহেরা বেগম। সাদমান চৌধুরী, সাদ আর সাইভা চৌধুরী, নোহা, নীরা আর নির্ঝয়ের দুইমাত্র রাজপুত্র আর রাজকন্যা। তাদের পাশেই মিহিরকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে নীরা। মিহিরের আদো আদো বুলিতে চাচা, বাবা, মামা ডাক শুনে মিহিরের হাত ধরে ফিকফিক করে হাসছে নির্ঝয়। অদ্ভুত সুন্দর এক মুহূর্ত। ওদের দেখে উত্তেজিত হয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নামতে নিলেই অভনির হাত চেপে ধরল নীল। চোখ মুখ শক্ত করে বলে উঠল সে, তুমি এখন একা নও, ভুলে যাও কেন? এটা বলেই হুট করে অভনিকে কোলে তোলে নিল নীল। ডেবডেব করে নীলের দিকে তাকিয়ে আছে অভনি। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা নির্ঝয় আর নীরা মুখ টিপে হাসছে। সাহেরা বেগম সাদকে নিয়ে অন্যদিকে মুখ গুড়িয়ে মুচকি হাসলেন। নিচে নেমে অভনিকে নামাতেই দ্রুত পায়ে সাদ আর সাইভার দিকে এগিয়ে গেল অভনি। অভনির এমন ওয়েজনা দেখে টেবিলে খাবার দিতে দিতে বলে উঠল মাইশা। অভনি বইন গো, এমন লাফাইও না। দেবরজি আমার যেই টমেটো হয়ে যাচ্ছে, কখন না জানি তোমাকে মাথায় তুলে আছাড় মারে। যেই কেয়ারিং বর তোমার পারে না তো তোমাকে গুটিয়ে বুকের ভিতর ভরে রাখে। মাইশার কথায় রাগী দৃষ্টিতে মাইশার দিকে তাকালো নীল। ডোন্ট কেয়ার ভাব নিয়ে একে একে সাদ, সাইভা আর মিহিরকে আদর করে হাসতে লাগল অভনি। পাশ থেকে অভনির মাথায় হাত রেখে বলে উঠল নীরা, কেমন আছো অভনি? এই তো বিন্দাস। তুমি? পাশ থেকে মুখ বাঁকিয়ে বলে উঠল নীল, থাকবেই তো বিন্দাস। আমাকে নাকানি চুবানি খাইয়ে নিজে বিন্দাস আছেন। চোখ পিটপিট করে নীলের দিকে তাকিয়ে বলে উঠল অভনি। কিছু বললেন? জি না ম্যাডাম। মুচকি হেসে নীল। হাত মুছতে মুছতে সবার দিকে এগিয়ে আসতে আসতে মাইশা বলল, আগে থেকেই সাবধানে থাক রে বোন। নীরার মতো এমন কিছু হলে নির্ঝয় তো তাও 3 মাস বাচ্চাদের যত্নের সাথে নীরার যত্ন নিয়ে ওকে ভালো করে তুলেছে, আর আমার দেবরজি তো সেখানেই স্ট্রোক করত। আল্লাহ না করুক তোমার কিছু হবার আগে দেবরজিই মরে যেত। আহহ ভাবিপো, এইসব কথা বলো না তো। নীল। ছাদের কর্নারে বড় দোলনায় পিকুকে এক হাতে নিয়ে নীলের কাঁধে মাথা রেখে বসে আছে অভনি। নিজেকে বেশ ভারী লাগে ইদানিং তার। অভনির ডুলুডুলু পেটে হাত রেখে বাবুর নড়াচড়া অনুভব করছে নীল। হাতে থাকা বড় ফুচকার বাটি থেকে ফুসকা খেতে খেতে মাঝে মাঝেই খিলখিল করে হেসে উঠছে অভনি। বাম হাত ঘুরিয়ে পাশ থেকে একটা শপিং ব্যাগ বের করে একগাল হেসে অভনির দিকে দিল নীল। অভনি ভ্রু কুঁচকে তাকালো নীলের দিকে।
হাতে থাকা ফুসকার বাটিটা পাশে রেখে হাত বাড়িয়ে শপিং ব্যাগ গ্রহণ করল অভনী। শপিং ব্যাগ খুলতেই একছাক আনন্দ এসে ভিড় জমালো অভনীর মাঝে। ছোট ছোট 2 জোড়া জুতা, ছোট জামার সাথে রয়েছে কয়েক রকমের বেবিদের হেয়ার বেন। ছোট ছোট জুতা জোড়া হাতে নিয়ে খিলখিল করে হেসে উঠল অভনী। অভনীর হাত থেকে জুতো জোড়া নিজের হাতে নিয়ে অভনীর পেটের উপর রেখে বলে উঠল নীল, এগুলো আমার মাম্মামের জন্য, আমার ফুসকি সোনার জন্য। আদো আদো পায় আমার আর তোমার হাত ধরে হাঁটবে ও। ওর নাম রাখবো আরাধ্যা আদ্রিজা ফিহা। আরাধ্যা আদ্রিজা তোমার নামের সাথে আর ফিহা আমার নামের সাথে মিলিয়ে। জানো আমি ওর জন্য স্কুল ব্যাগ সহ আরও অনেক কিছু কিনে রেখেছি আজ অফিসে। সকালে ঘুম থেকে উঠে খুব সুন্দর করে সাজিয়ে স্কুলে যাবার জন্য তৈরি করে দিবে তুমি ওকে, আমি আমার মেয়েকে নিয়ে দিয়ে আসব স্কুলে। শুনো মেয়েরা কিন্তু বাবার পক্ষেই বেশি থাকে, তাই এই মিশন কমপ্লিট হবার পর কিন্তু তোমার দলের জন্য আরেকটা মিশন নিতে হবে। মুচকি হেসে নীলের কথাগুলো শুনছিল অভনী। শেষের কথাটা শুনেই কেঁপে উঠল ও। লজ্জামাখা হাসি দিয়ে মাথা নিচু করে বলে উঠল ও, তুমি কিভাবে জানো ও মেয়ে হবে? ডক্টর জানার সত্ত্বেও তো তুমি কাউকে বলতে দাওনি, এমনকি নিজেও শুনোনি কি বাবু হবে। এটা নাকি সারপ্রাইজ হবে। তাহলে কিভাবে বলো আমাদের ফুসকি আসবে? পুস্কু ও তো আসতে পারে তাই না? ওহু আমার মেয়ে হবে মেয়ে। দেখে নিও তুমি। একগাল হাসল অভনী। পরক্ষণেই হাসি বিলীন করে বলে উঠল সে, হিরো সাহেব আমি যদি মারা যাই তুমি কি খুব বেশি কষ্ট পাবে? মুহূর্তেই নীলের চোখমুখ লাল টকটক হয়ে গেছে। নীলের মুখের দিকে তাকিয়ে শুকনো ডুক গিলল অভনী। অভনীকে কিছু না বলে দোলনা থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে রেলিং ঘেঁষে দাঁড়াল নীল। এদিক ওদিক একবার তাকিয়ে হাত থেকে পিকুকে রেখে ভীতু পায়ে নীলের কাছে এগিয়ে গেল অভনী। নীলের পেছনে গিয়ে দাঁড়াতেই অভনীকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে বলে উঠল নীল, জন্ম মৃত্যু আল্লাহর হাতে, এই কথাটি বলা ঠিক নয় পরি বউ। কারণ জীবনের প্রতিটি পদক্ষেপই আল্লাহর হাতে। মানুষের ভাগ্য লেখা হয়ে আছে বহু বছর আগে থেকেই। সবে বরাতের রাতে যেমন ভাগ্য পরিবর্তন করে লেখা হয়, ঠিক তেমনি যে কোনো সময় আল্লাহর কাছে চেয়েও পরিবর্তন করা যায়। আমি সবসময় আল্লাহর কাছে চাই আমরা দুজন একসাথেই যেন বাঁচতে পারি, আর মৃত্যুও যেন একসাথেই হয়। কারণ তুমি ছাড়া আমার অস্তিত্ব বিলীন, আমার রাজ্য শূন্য। ইহকালে আর পরকালে তোমাকে শুধু আমার রাজ্যের রানী করেই রাখতে চাই পরি বউ। শুধু আমার। অভনী মুচকি হাসল। দোলনায় রাখা ছোট ছোট জুতো জোড়ার দিকে তাকিয়ে ভাবতে লাগল সে, আমার কপালেও এত এত ভালোবাসা ছিল আল্লাহ। বেবিকে নিয়ে এত এত স্বপ্ন দেখা হিরো সাহেবকে তুমি নিরাশ করো না আল্লাহ। পছন্দ হলে আমাকে নিয়ে যেও তুমি আল্লাহ, তবুও আমার বেবি আর হিরো সাহেবটাকে সুস্থ রেখো। হসপিটালে অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে সবাই। অপর পাশে হসপিটালে নামাজের স্থানে বসে নামাজ পড়ছে নীল। না চাইতেও চোখ বেয়ে অনবরত পানি পড়ছে তার। তীব্র ব্যথায় ছটফট করা অভনীকে দেখে ইচ্ছে করেছে সবকিছু বাদ দিয়ে তুলোর মতো গুটিয়ে শক্ত করে বুকের সাথে চেপে ধরে রাখতে অভনীকে। তাহলে যদি ভালোবাসার মানুষটার ব্যথা একটু কমে। ভালোবাসার মানুষটাকে নিজের হাতে অপারেশন করে কাটা ছেঁড়া করে সহ্য করতে পারবে না বিধায়ও টিতে যায়নি সে। ৪৫ মিনিট অপারেশন করার পর ফুটফুটে একটি কন্যা সন্তান নিয়ে বের হয়ে এলো একজন নার্স। বেবিকে বের করার পরই দ্রুত গতিতে নীলের কাছে এগিয়ে গেল নীল। নীল তোর মেয়ে হয়েছে বাক্যটা শুনতাই কেঁপে উঠল নীল। দোয়া শেষ করে প্রায় দৌড়েই বেবির কাছে আসলো সে।
ওয়েজিত কণ্ঠে নার্সের দিকে তাকিয়ে বলে উঠল সে। নার্স মিসেস ফারহান আহমেদ, আমার পরিবউ কেমন আছে? চিন্তা করবেন না, উনি সম্পূর্ণ সুস্থ আছেন। মুচকি হেসে একটা দীর্ঘশ্বাস নিল নীল। বড় পাথর চাপায় পড়েছিল যেন সে এতক্ষণ। মুচকি হেসে নীলের দিকে তাকিয়ে বেবিকে নীলের কোলে দিতে দিতে বলে উঠলেন নিহাল আহমেদ। আমার আজ কি যে খুশি লাগছে না নীল, কি বলবো তোকে। আমার ছোট ছোট ছেলে দুজনই বাবা হয়ে গেল। ধীরে ধীরে হাত দুটো এগিয়ে দিয়ে ফুসকিকে কোলে নিল নীল। কান্নাজৃত চোখে মুখে ফুটে উঠল এক মুঠো হাসি। বড় বড় চোখ করে নীলের দিকে তাকিয়ে মাঝে মাঝেই ছোট্ট করে হাসি দিচ্ছে ফুসকি, যা নীলের গভীর থেকে গভীরতম যন্ত্রণা এক নিমিষে ঠান্ডা করে দেবার জন্য যথেষ্ট। আজ হসপিটাল থেকে নতুন অতিথি নিয়ে বাসায় যাবে অভনী। মা হওয়ার উল্লাসিত আনন্দ চারদিক থেকে আঁকড়ে ধরেছে তাকে। পুরো পরিবার জুড়ে নেমে এসেছে ঝলমলে খুশির আলো। এই ছোট্ট বয়সেই দেবদেব করে তাকিয়ে থেকে পাকামি করে ফুসকি সোনা। হাজারো স্বপ্নগুলো সত্যি হবার আশা নিয়ে যখন রিসিপশনে ফুসকি অভনীর রিলিজের জন্য যাচ্ছিল নীল তখনই অপর পাশের করিডোর থেকে চিল্লিয়ে বলতে লাগল, আগুন, আগুন, আগুন। মুহূর্তেই ভিড় জমে গেল চারদিকে। তবে কেউ আর দাঁড়িয়ে নেই, সবাই ছুটছে। কেউ কেউ নিজের প্রাণ বাঁচিয়ে ছুটছে, কেউ কেউ বা আবার অসুস্থ আপনজনদের ঠেলে ঠোলে নিয়ে যাচ্ছে। দৌড়ে উপরে চলে গেল নীল। চিল্লানোর শব্দে সবাই কেবিনের বাহিরেই দাঁড়িয়েছিল। হাঁপাতে হাঁপাতে ফুসকিকে নির্ঝয়ের কোলে দিয়ে অভনীকে নিজের কোলে নিয়ে সবাইকে নিয়ে দ্রুত বাহিরে বের হয়ে যেতে লাগল নীল। চারপাশ থেকে সবার ভারী কান্নার শব্দে থেকে গিয়েও আবার দৌড়াচ্ছে নীল। হসপিটালের বাহিরে পৌঁছিয়ে অভনীকে নামিয়ে দিয়ে নির্ঝয়ের কোলে থাকা ফুসকির কাছে গিয়ে অসহায় দৃষ্টিতে একবার ফুসকির দিকে তাকিয়ে ফুসকির কপালে স্নেহময় ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে উঠল নীল, ওদের নিয়ে দূরে চলে যা নীর। আমার ফুসকি সোনা আর পরিবারের গায়ে যেন একটু ও আগুনের ছোঁয়া না লাগে। যদি আমি বেঁচে ফিরে দেখি আমার ফুসকির কিছু হয়েছে তাহলে আমি নিজেই নিজেকে শেষ করে দিব নীর। দূরে চলে যা তোরা, উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন নীলিমা আহমেদ। কিন্তু তুই কই যাবি নীল? চল আমাদের সাথে চল। এইসব কি আবোল তাবলো বলছিস তুই? নীল আবারও ফুসকির দিকে তাকালো, ঘুমিয়ে ঘুমিয়েই হাসছে ফুসকি। অভনীর দিকে একবার তাকিয়ে দৌড়ে হসপিটালের দিকে পিছিয়ে যেতে যেতে বলে উঠল নীল, আমি একজন ডক্টর মামুনি। আমার হাজারো পেশেন্ট পড়ে আছে হসপিটালের ভিতরে। আমি কিভাবে পারবো ওদের না বের করে বাসায় ফিরে যেতে? আমার ফুসকিকে দেখে রেখো প্লিজ মামুনি। অভনী তোবদা লেগে আছে। এমন পরিস্থিতিতে ওর কি করা উচিত বুঝতে পারছে না সে। চিৎকার করে হিরো সাহেবকে ডাকতে ইচ্ছে করছে তার, কিন্তু চারদিকে হাজারো চিৎকারে শব্দে নিজের চিৎকারটা গলায় ধলা পেকে আছে যেন। আশেপাশে সবার সাথে আহমেদ পরিবারেও খুশির আমেজের পরিবর্তে নেমে এলো কান্নার দল। চারদিকে অ্যাম্বুল্যান্সের তীব্র আওয়াজে ভরপুর হলেও কয়েক মিনিটে ঘটে যাওয়ায় এখনও ফায়ার সার্ভিস এসে পৌঁছায়নি। অভনী আশেপাশে একবার তাকাল। নিজেকে বড্ড অসহায় লাগছে তার। হাজারো স্বপ্নের সুতো কেটে পেটে হাত দিয়ে দৌড়ে হসপিটালের ভেতরে পৌঁছে গেল অভনী। পেছনে থেকে কঠোর মায়ার বন্ধনে ডাকতে থাকা কারো কোনো কথাই কান অবধি পৌঁছাল না তার। তার মাথায় এখন একটা কথাই ঘুরছে, আমার হিরো সাহেব ভিতরে আছে, আগুনের ভিতর। ভেতরে পৌঁছাতেই দেখল নীল কয়েকজন অসুস্থ ব্যক্তিকে দ্রুত নিচে নামিয়ে দিয়ে উপরে উঠছে। নীলকে দেখে ওয়েজিত হয়ে অভনীও উঠতে লাগল উপরে। পেটের তীব্র ব্যথায় ছটফট করছে অভনী।
তবুও পেটে হাত দিয়ে নীলের সামনে গিয়ে দাঁড়ালো অভনী। অভনীকে দেখে চমকে উঠল নীল। চিল্লিয়ে বলে উঠল সে, তুমি এখানে কি করছো? চারদিকে কত আগুন দেখতে পাচ্ছ না তুমি? যাও নিচে যাও তাড়াতাড়ি। তোমার কিছু হলে আমার ফুসকির কি হবে? চারদিকে ছুটোছুটির পরিমাণ যেন বেড়েই চলছে। আহা, কি সেই করুণ পরিস্থিতি! জীবন বাঁচানোর জন্য কি সেই ভয়ানক যুদ্ধ! তাড়াহুড়ো করে অভনীর হাত ধরে নিচে নামাতে নিলেই পেটে হাত চেপে হেলে পড়ল অভনী। চিৎকার করে অভনীকে ডেকে কোলে তুলে নিতেই দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের শিখা ঘিরে ধরল তাদের। না, উপায় নেই। পরী বউ চেয়েও পারেনি তার হিরো সাহেবকে নিচে নিয়ে যেতে, আর না পেরেছে হিরো সাহেব তার পরী বউকে ফুসকির কাছে পাঠাতে। জোরে চিৎকার করে কেঁদে উঠল নীল। নিস্তব্ধ হয়ে পেট চেপে শক্ত করে নীলকে জড়িয়ে ধরে আছে অভনী। তীব্র পেটে ব্যথার সাথে রাক্ষসী আগুনের শিখায় বড্ড কষ্ট হচ্ছে তার। সেই করুণ কষ্টের মুহূর্তেও বারবার মনে হচ্ছে তার আমার হিরো সাহেবের কষ্ট হচ্ছে, রাক্ষসী আগুনের শিখা খেয়ে ফেলছে আমার হিরো সাহেবকে, কিভাবে দূর করব আমি ওর কষ্ট? কিভাবে? সবকিছুর পরেও একটুখানি হাসি ঝুলল অভনীর মুখে। হিরো সাহেবের দোয়া আল্লাহ কবুল করেছেন। একসাথে মৃত্যু দিয়েছেন আমাদের। ভাগ্যিস, না হয় সহ্য হতো কিভাবে, জীবন্ত লাশ হয়ে? ঝলসে যাওয়া হসপিটালের সামনের বড় নারিকেল গাছটায় ছোট্ট কালো হলদে রঙের একটি পাখি বসে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে ঝলসে যাওয়া হসপিটালের দিকে। আচ্ছা, পাখিটির ও কি আপনজনকে খেয়ে নিয়েছে ওই রাক্ষসী আগুন? স্বপ্নের পাতায় সাজানো আরাধ্যা আদ্রিজা ফিহার ফুসকির মতো কি এতিম করে দিয়েছে তাকেও ধসে পড়া জ্বলন্ত কুটির? তিল তিল করে ঘরা স্বপ্ন সৌধ ভেঙে আজ খান খান। এক নিমিষেই হারিয়ে গেল হাজারো প্রিয় মানুষ। হাজারো মানুষের হাহাকার চিৎকারের জরিমানা কি দিতে পারবে এই রাক্ষসী আগুন? নাকি পারবে যুগ যুগ ধরে এমনি করে সাজানো স্বপ্নগুলোকে ভেঙে দিতে? জীবন ঋতুর ন্যায় ক্ষণে ক্ষণে মুহূর্তেই পরিবর্তনশীল সে। বৃদ্ধ বয়সে পড়তে পড়তে যৌবনের আনন্দ অনুভব করার জন্য সাজানো ডায়েরির পাতাগুলো স্টোররুমেই পড়ে থাকুক, না হয় পরের প্রজন্মদের জন্য। ওরা না হয় দেখবে সমাজ কি, ওরা না হয় শিখবে বন্ধুত্ব কি, ওরা না হয় জানবে ভালোবাসা কি, ওরা না হয় বুঝবে একগুচ্ছ স্মৃতিগুলোর সাথে ঝরে যাওয়া স্বপ্নের কষ্ট কি। সমাপ্ত।